দ্য ডিপ ডাইভের এই গভীর বিশ্লেষণে স্বাগত। আজ এমন একটা সময়ের দিকে নজর দেয়া হচ্ছে যা বাংলাদেশের রাজনীতি আর অর্থনীতির ইতিহাসে বেশ বড় একটা দাগ কেটে রাখবে বলে মনে হয়। হ্যাঁ, সময়টা খুব গুরুত্বপূর্ণ। ২৬ ফেব্রুয়ারি ২০২৬। ঠিক তাই। আর আজ আমাদের হাতে থাকা তথ্যের উৎসগুলো বেশ সমৃদ্ধ। বিবিসি বাংলার মাধ্যমে প্রকাশিত দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো, মানে সমকাল, প্রথম আলো, নয়াদিগন্ধ থেকে শুরু করে আজকের পত্রিকা দেশ, রূপান্তর, যুগান্তর, কালের কণ্ঠ, বণিক বার্তা এবং নিউ এজ, এই সবগুলোর একেবারে ভেতরের খবরগুলো আজ এক জায়গায় করা হয়েছে। আর এই গভীর বিশ্লেষণের মূল লক্ষ্যটা কিন্তু খুব পরিষ্কার। ব্যাংকিং খাতের যে চরম অস্থিরতা, রাজনৈতিক ক্ষমতার দৃশ্যপটে যে বিশাল পরিবর্তন আর অর্থনীতির আড়ালে ঘটে চলা মেগা প্রজেক্টের খরচের পেছনের যে বিন্দুগুলো, এগুলোকে আজ এক সুতোয় গাঁথা হবে। একদম। কোনো জটিল তথ্য জটে না পড়েই পুরো চিত্রটি যেন খুব সহজে বোঝা যায়, সেটাই আসলে মূল উদ্দেশ্য। তো চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। আজকের সোর্সগুলোতে এমন কিছু তথ্য রয়েছে যা প্রচলিত অনেক ধারণাকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দেবে। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল, আমরা কেবল কিছু বিচ্ছিন্ন ঘটনার তালিকা বা খবরের শিরোনাম নিয়ে কথা বলবো না, বরং এই ঘটনাগুলোর পেছনের কেন এবং একটির সাথে অন্যটির যে গভীর সংযোগ রয়েছে সেটি বিশ্লেষণ করা হবে। মানে একটা বৃহত্তর প্রেক্ষাপট, তাই তো? ঠিক তাই। যখন একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদের রদবদল, রাজনৈতিক পট পরিবর্তন এবং বিলিয়ন ডলারের অর্থনৈতিক সিদ্ধান্তের দিকে তাকানো হয়, তখন দেখা যায় এগুলো আসলে একই ব্যবস্থার ভিন্ন ভিন্ন রূপ। যারা শুনছেন তাদের জন্য আজকে বেশ কিছু নতুন চিন্তার খোরাক অপেক্ষা করছে, কারণ খবরের ভেতরের খবরগুলো আক্ষরিক অর্থেই পুরো কাঠামোগত দুর্বলতাকে সামনে নিয়ে আসে। তো আলোচনার শুরুতেই আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেওয়া যাক। হ্যাঁ, সমকাল এবং প্রথম আলোর খবর অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বিদায়টা ছিল রীতিমতো নজিরবিহীন। একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে কিভাবে বিদায় নিতে হলো, সেই প্রক্রিয়াটি সত্যি অবাক করার মতো। একদল কর্মকর্তার বিক্ষোভ বা বলতে গেলে মবের মুখে তিনি বিদায় নেন। দুপুর ২টার দিকে তিনি যখন কেন্দ্রীয় ব্যাংক ছেড়ে যান, তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন চলে আসে। মিল দল মানে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। শুরুতে সবুজ দলের কর্মকর্তারা কিছুটা দ্বিধাবিভক্ত থাকলেও পরে বিশেষ একটা পক্ষের সংকেতে তারাও যোগ দেন এই বিক্ষোভে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গভর্নরের উপদেষ্টা, নিরাপত্তা বিভাগের পরিচালক এবং পিএসকে জোর করে অফিস থেকে বের করে দেওয়া হয়, আর যে ৩ কর্মকর্তাকে আগে বদলি করা হয়েছিল তাদের আবার স্বপদে ফিরিয়ে আনা হয়। আর এরপরই খবর আসে নতুন গভর্নর নিয়োগের। প্রথম আলোর প্রধান শিরোনামটি এখানে বিশেষ মনোযোগ দাবি করে, ব্যবসায়িক গভর্নর এই প্রথম। নতুন গভর্নর মো মুস্তাকুর রহমানের নিয়োগের বিষয়টি তো বেশ কয়েকটি কারণে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। পেশাগত দিক থেকে তিনি একজন FCMA ডিগ্রিধারী, মানে ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। তাত্ত্বিকভাবে তিনি প্রাতিষ্ঠানিক ব্যয় ব্যবস্থাপনা এবং আর্থিক শৃঙ্খলার বিষয়ে একজন বিশেষজ্ঞ। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হল তিনি একজন ব্যবসায়ী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। হ্যাঁ, পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGME এর সূত্র বলছে তিনি হেরা সোয়েটার্স নামের নারায়ণগঞ্জের একটি পরিবেশবান্ধব কারখানার ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি আবাসন খাতেও তার ব্যবসা রয়েছে। কিন্তু আলোচনার মোড়টা ঘুরে যায় ঠিক তখন, যখন বাংলাদেশ ব্যাংকেরই একটি অভ্যন্তরীণ তথ্যের দিকে নজর দেওয়া হয়। একদম ঠিক বলেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র মতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তার নিজের প্রতিষ্ঠান হেরা সোয়েটার্সের ৮৬ কোটি টাকার ঋণ রয়েছে। এই ঋণটি একসময় খেলাপি হয়ে গিয়েছিল এবং গত বছরের জুনে, মানে ২০২৫ সালের জুনে, সেটিকে পুনঃতফসিল করা হয়েছে। টাকার ঋণ খেলাপি হওয়ার ইতিহাস আছে। হ্যাঁ, তথ্য তো সেটাই বলছে। এবং সেটি পুনঃতফসিল করা হয়েছে। সাধারণ অর্থে পুনঃতফসিল বলতে তো আমরা বুঝি যে কেউ যখন ঋণের কিস্তি দিতে ব্যর্থ হয় তখন তাকে খেলাপি তকমা থেকে বাঁচাতে ঋণের মেয়াদ বাড়িয়ে দেওয়া বা নতুন করে কিস্তি নির্ধারণ করার একটা সুবিধা দেওয়া হয়। এটি কি ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক পদের সাথে সাংঘর্ষিক নয়? ঠিক এই জায়গাটিতেই নীতি এবং বাস্তবতার একটি বড় সংঘাত তৈরি হয়। পুনঃতফসিল একটি আইনি প্রক্রিয়া হলেও আমাদের দেশের ব্যাংকিং কালচারে এটি মূলত খেলাপি ঋণের আসল চেহারা লুকিয়ে রাখার একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘকাল ধরে। মানে কার্পেটের নিচে ময়লা লুকিয়ে রাখার মতো আর কি। অনেকটা সেরকমই। একজন নিয়ন্ত্রক যখন নিজেই এই সুবিধার আওতাভুক্ত হন,
তখন অন্যান্য খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নৈতিক ভিত্তিটি স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে। বণিক বার্তার একটি পরিসংখ্যান যদি এখানে যুক্ত করা হয় তবে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হবে। সেই ৩ লাখ কোটি টাকার হিসাবটার কথা বলছেন তো? হ্যাঁ, দেশের মাত্র ৫,৭৭৫ জন গ্রাহকের কাছে আটকে আছে বিশাল অঙ্কের ৩ লাখ কোটি টাকার খেলাপি ঋণ। এই ঋণ খেলাপিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে তৈরি পোশাক, বস্ত্র, চামড়া এবং জাহাজ ভাঙা শিল্পের মতো খাতগুলো। চট্টগ্রামের ব্যবসায়ীদের নামও এই তালিকায় ওপরের দিকে। এই ৩ লাখ কোটি টাকার অঙ্কটা তো শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে আটকে থাকা ঋণ। বণিক বার্তা আরও জানাচ্ছে যে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ গত বছরের জুনেই ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর পরের ৩ মাসেই যোগ হয়েছে আরও ৩২,০০০ কোটি টাকা। এই অঙ্কটা অনুধাবন করা খুব জরুরি। বাংলাদেশের একটি গড়পড়তা বার্ষিক জাতীয় বাজেট যেখানে ৭ বা ৮ লাখ কোটি টাকার আশেপাশে থাকে, সেখানে দেশের ব্যাংকিং খাতে আটকে থাকা খেলাপি ঋণের পরিমাণ প্রায় একটি গোটা জাতীয় বাজেটের সমান। বিশাল একটা ব্যাপার। এই বিপুল পরিমাণ অর্থ গুটি কয়েক মানুষের হাতে আটকে আছে, যা পুরো অর্থনীতিকে একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় ফেলে দিয়েছে। এর সাথে যদি আমরা নয়াদিগন্তের রিপোর্টটি মেলাই তাহলে একটি অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। নয়াদিগন্ত বলছে বাংলাদেশ ব্যাংক বর্তমানে একটি প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের বর্তমান দর্শন হল প্রবৃদ্ধি নয়, আগে আস্থা, ঋণ সম্প্রসারণ নয়, আগে শৃঙ্খলা। নীতিগতভাবে এই কথাগুলো তো অত্যন্ত সময় উপযোগী। অবশ্যই, কিন্তু এটি একটি বড় কাঠামোগত প্রশ্নের জন্ম দেয়। একজন ব্যবসায়ী গভর্নর, যার নিজেরই ঋণ পুনঃতফসিলের ইতিহাস রয়েছে এবং যিনি তৈরি পোশাক খাতের সাথে সরাসরি যুক্ত, ঠিক যে খাতের সবচেয়ে বেশি খেলাপি ঋণ আটকে আছে, তিনি এই বিশাল প্রাতিষ্ঠানিক বাধা কিভাবে অতিক্রম করবেন? আসলেই তো, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো আর খেলাপি ঋণ আদায় করা বর্তমান পরিস্থিতিতে তো একটা হিমালয় সম চ্যালেঞ্জ। তা তো বটেই। এই প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত বাধার আলোচনা থেকে স্বাভাবিকভাবেই দেশের রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তনগুলোর দিকে নজর যায়। এখানে একটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন। আজ যে রাজনৈতিক দলগুলো সরকার বা বিচার ব্যবস্থার খবর নিয়ে আলোচনা করা হচ্ছে, তা সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, কোনো নির্দিষ্ট পক্ষের মতাদর্শকে সমর্থন করা এই আলোচনার উদ্দেশ্য নয়, বরং সংবাদপত্রগুলোর প্রকাশিত তথ্যের ভিত্তিতে বর্তমান পরিস্থিতিটি বোঝার চেষ্টা করা হচ্ছে মাত্র। ঠিক। তো আজকের পত্রিকার একটি রিপোর্ট অনুযায়ী আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে, কিন্তু এখানে একটি বড় ধরনের আইনি শূন্যতার আভাস পাওয়া যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল তার কথা বলছেন? হ্যাঁ, তার বেশিরভাগই নাকি আইনে রূপান্তর করছে না বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার। সংবিধান অনুযায়ী সংসদ বসা ৩০ দিনের মধ্যে এগুলো আইনের রূপান্তর না হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এই অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো শুধু বর্তমান সরকারের কাছে উপযুক্ত মনে হচ্ছে, সেগুলোই যাচাই বাছাই করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। আইনি কাঠামোর এই ধরনের শূন্যতা বা হঠাৎ বাতিল হয়ে যাওয়ার বিষয়টি শুধু রাজনীতির মাঠেই কিন্তু সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব প্রশাসনের প্রতিটি স্তরে গিয়ে পড়ে। অধ্যাদেশ মূলত সংসদের অবর্তমানে জরুরি ভিত্তিতে আইন প্রণয়নের একটি মাধ্যম। যখন একটি নতুন সরকার আগের সরকারের জারি করা বিপুল সংখ্যক অধ্যাদেশ বাতিল হতে দেয়, তখন আইনি ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়। আর এই আইনি এবং প্রাতিষ্ঠানিক টানাপোড়েনের প্রভাব বিচার ব্যবস্থাতেও প্রবলভাবে পড়ছে বলে দেখা যাচ্ছে। দেশ রূপান্তরের খবরটি বিশ্লেষণ করলে সেটাই বোঝা যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য মাত্র ১৬ মাস আগে এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছিল। দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিচারিক প্রক্রিয়া এটি। অথচ এখন সেখানে অনিয়ম, দুর্নীতি এবং অত্যন্ত সংবেদনশীল তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য পাচার এবং দুর্নীতির অভিযোগ একটি সদ্য পুনর্গঠিত ট্রাইব্যুনালের জন্য নিশ্চয়ই বড় ধরনের ধাক্কা। দেশ রূপান্তরের রিপোর্টে আরও বলা হয়েছে যে প্রসিকিউটরদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য, অবিশ্বাস এবং রাজনৈতিক বিভক্তি এতটাই প্রকট আকার ধারণ করেছে যে আগামী ১ সপ্তাহের মধ্যে একাধিক প্রসিকিউটরের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অবশ্য বলেছেন যে তিনি সার্বিক বিষয়গুলো জানেন এবং আগামী ১৫ দিনের মধ্যে প্রসিকিউশনকে শৃঙ্খলায় ফেরাতে আইনি পদক্ষেপ নেবেন। কিন্তু বিচারপ্রার্থীদের জন্য এমন আস্থার সংকট তৈরি হওয়াটা দীর্ঘমেয়াদে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই হয়তো বড় ধরনের প্রশ্ন তুলবে। সেটাই স্বাভাবিক।
রাজনীতি এবং বিচার ব্যবস্থায় যখন এমন একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করে তখন ক্ষমতার ভারসাম্য বদলাতেও সময় লাগে না। জেলায় তারা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেছে, কোথাও কোথাও অবস্থানও নিয়েছে। এখানে একটি রাজনৈতিক সমীকরণ খুব স্পষ্ট। সমীকরণটা যদি একটু বুঝিয়ে বলতেন। অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য দল যেমন জামায়াত বা এনসিপি আওয়ামী লীগের ফেরার বিষয়ে চরম কঠোর অবস্থানে ছিল, কিন্তু বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির কেন্দ্রীয় অবস্থানকে আওয়ামী লীগ আপেক্ষিক নমনীয় হিসেবে দেখছে। তার মানে তারা একটা সুযোগ খুঁজছে। হ্যাঁ, তারা এখন সরকারের একটি সবুজ সংকেতের অপেক্ষায় আছে, যাতে সুযোগ পেলেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে আবার পুনর্গঠন করতে পারে। রাজনৈতিক দলগুলোর এই নতুন মেরুকরণ প্রমাণ করে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে টিকে থাকার কৌশল প্রতিনিয়ত বদলাচ্ছে। আইনি কাঠামোর পরিবর্তন, ট্রাইব্যুনালের অস্থিরতা এবং রাজনৈতিক দলগুলোর এই নতুন সমীকরণ সবকিছুই আসলে এক সুতোয় গাঁথা। আর যখন নীতি নির্ধারণী পর্যায়ে এবং রাজনৈতিক অঙ্গনে মনোযোগের কেন্দ্রে থাকে ক্ষমতার এই পালাবদল, ঠিক তখনই অর্থনীতির নীরব রক্তক্ষরণগুলো আড়ালেই থেকে যায়। এই রক্তক্ষরণের খুব বড় একটা উদাহরণ হল অবৈধ বাজারের ব্যাপ্তি। ঠিক বলেছেন, এখান থেকেই বিষয়টা আরও বেশি চমকপ্রদ হয়ে উঠছে। কালের কণ্ঠের প্রথম পাতার সংবাদটিতে এমন কিছু পরিসংখ্যান রয়েছে যা সত্যি ভাবিয়ে তোলার মতো। ইনসাইড মেট্রিক্সের গবেষণা বলছে, দেশের সিগারেট বাজারের 13.1% এখন অবৈধ পণ্যের দখলে, যা আগের বছরের তুলনায় 31% বেশি। মানে প্রতি মাসে প্রায় ৮৩ কোটি ২০ লাখ শলাকা অবৈধ সিগারেট বাজারে ঢুকছে। আর এর ফলে বছরে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে প্রায় ৪,০০০ কোটি টাকা। এই ৪,০০০ কোটি টাকার অঙ্কটি অর্থনীতির জন্য একটি বিশাল ছিদ্র। একটু গভীরভাবে দেখলে বোঝা যাবে এই অবৈধ বাজারটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুসংগঠিত কাঠামো। দেশে বর্তমানে ৪১টির বেশি অবৈধ কারখানা সক্রিয় আছে বলে রিপোর্টে বলা হয়েছে। হ্যাঁ, বিশেষ করে পাবনা, কুষ্টিয়া, নাটোর, বগুড়া ও রংপুরের মতো অঞ্চলগুলোতে এরা নকল বা ব্যবহৃত ট্যাক্স স্ট্যাম্প ব্যবহার করছে। অর্থাৎ সরকারের যে নজরদারি ব্যবস্থা বা ট্যাক্স স্ট্যাম্প ট্র্যাক করার প্রযুক্তি, সেটি এই চক্রগুলো খুব সহজেই ফাঁকি দিচ্ছে। এর চেয়েও বড় আশঙ্কার বিষয় হল, চোরাচালানের ৬৫% আসছে সমুদ্রবন্দর নির্ভর সিন্ডিকেটের মাধ্যমে। একদম ঠিক। একটি দেশের প্রধান বন্দরগুলো ব্যবহার করে যখন এমন বিপুল পরিমাণ চোরাচালান হয়, তখন প্রশাসনের নজরদারি এবং বন্দর ব্যবস্থাপনার দুর্বলতাগুলোই সবচেয়ে বেশি প্রকট হয়ে ওঠে। রাজস্ব হারানোর এই চিত্রটি যখন এত স্পষ্ট, তখন দেশের সম্পদের আরেকটি বড় অপচয়ের খাতের দিকে নজর দেয়া যাক। নিউ এজের রিপোর্ট অনুযায়ী মেগা প্রজেক্ট বা বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয়ের চিত্র রীতিমতো অকল্পনীয়। মেগা প্রজেক্টের খরচের বিষয়টা তো সবসময় একটা বড় বিতর্কের জায়গা। জিলের লাইনটি তো হয়ে গেছে, যেটিতে ৩৩,৪৭২ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যায়। কিন্তু বাকি প্রকল্পগুলোর অবস্থা দেখলে যে কারো মনে প্রশ্ন জাগবে যে কোনো প্রকল্পের খরচ কিভাবে এতটা বেড়ে যেতে পারে। এমআরটি লাইন 1 এর কথাই ধরুন। হ্যাঁ, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম ভূগর্ভস্থ লাইন, এর কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। তখন এর আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ৫২,৫০০ কোটি টাকা। কিন্তু এখন ঠিকাদারদের প্রস্তাব অনুসারে সেই খরচ ১ লাফে পৌঁছেছে ৯৬,৫০০ কোটি টাকায়। প্রায় দ্বিগুণ। অবিশ্বাস্য ব্যাপার। আরেকটি উদাহরণ হচ্ছে এমআরটি লাইন 5, যা হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত যাওয়ার কথা। তার খরচ ৪১,২০০ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৮৮,০০০ কোটি টাকা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই খরচ কেন বাড়ছে? ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানাচ্ছেন, এই প্রকল্পগুলোতে ঋণ দিচ্ছে জাপানি সংস্থা জাইকা। জাইকা অত্যন্ত কঠিন প্রকৌশলগত শর্ত জুড়ে দিয়েছে। বিদেশি দাতা সংস্থাগুলো সাধারণত কাজের মান নিশ্চিত করতেই এমন শর্ত দেয়। কিন্তু এর একটি নেতিবাচক দিক আছে। কিরকম? এই কঠিন শর্তগুলোর কারণে স্থানীয় ঠিকাদাররা তো বটেই, অনেক বিদেশি ঠিকাদারও কাজ পাওয়ার যোগ্যতা হারায়। ফলে যা হয়, ঠিকাদারদের মধ্যে প্রতিযোগিতা কমে যায়। খুব কম সংখ্যক ঠিকাদার এই শর্তগুলো পূরণ করতে পারে, আর তখন বাজারে এক ধরনের মনোপলি বা অলিগোপলি তৈরি হয়। এবং সেই সুযোগে তারা নিজেদের ইচ্ছামতো অবিশ্বাস্য রকমের উচ্চ মূল্য হাঁকাচ্ছে। ঠিক তাই। পরিবহন বিশেষজ্ঞরা অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের অযৌক্তিক এবং লাগামহীন ব্যয়ে একটি দেশকে দীর্ঘমেয়াদে দেউলিয়ার পথে নিয়ে যেতে পারে। আজকের এই দীর্ঘ আলোচনায় যে তথ্যগুলো উঠে এলো, সেগুলোকে একসাথে করলে আসলে কি অর্থ দাঁড়ায়?
আমরা শুরু করেছিলাম বাংলাদেশ ব্যাংক দিয়ে, যেখানে নজিরবিহীনভাবে একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে বসানো হলো, যার নিজেরই খেলাপি ঋণ পুনঃতফসিলের ইতিহাস রয়েছে। অন্যদিকে ব্যাংক খাতে আটকে আছে পাহাড় সম ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা। এরপর আমরা দেখলাম রাজনৈতিক দৃশ্যপটে ক্ষমতার পালাবদল, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাতিল হওয়া, আইনি শূন্যতা, ট্রাইব্যুনালের অস্থিরতা এবং রাজনৈতিক দলগুলোর নতুন মেরুকরণ। আর শেষমেশ আলোচনা করা হলো অর্থনীতির দুটো ভয়াবহ দিক নিয়ে। একদিকে অবৈধ সিগারেটের বাজারের মতো চোরাচালান চক্রের কারণে বছরে ৪,০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি, অন্যদিকে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকার লাগামহীন ব্যয় বৃদ্ধি। এই ঘটনাগুলো কোনোভাবেই বিচ্ছিন্ন নয়। কাঠামোগত দুর্বলতা কিভাবে একে অপরকে প্রভাবিত করে, এটি তারই একটি স্পষ্ট চিত্র। যারা শুনছেন তাদের মনে এই প্রশ্নটি আসা খুবই স্বাভাবিক যে ওপর মহলের এই নীতি নির্ধারণ বা মেগা প্রকল্পের এই অবিশ্বাস্য অতিরিক্ত ব্যয় সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলে। বাস্তব হল এই প্রতিটি ঘটনার ভার শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাঁধেই এসে পড়ে। ঠিক কিভাবে, সেটা যদি একটু বুঝিয়ে বলতেন। দেখুন, যখন সরকার অবৈধ বাজার থেকে ৪,০০০ কোটি টাকা রাজস্ব পায় না, তখন সেই ঘাটতি মেটাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর ভ্যাট বা কর বাড়ানো হয়। যখন ব্যাংক থেকে ৩ লাখ কোটি টাকা গুটি কয়েক মানুষের কাছে আটকে যায়, তখন ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দেয়। সাধারণ ব্যবসায়ীরা ঋণ পান না, কর্মসংস্থান কমে যায় এবং মূল্যস্ফীতি বাড়ে। একদম। আর যখন মেগা প্রজেক্টের খরচ দ্বিগুণ হয়ে যায়, তখন সেই বিপুল পরিমাণ বিদেশি ঋণের বোঝা এবং তার সুদ দিনের শেষে দেশের সাধারণ নাগরিকদেরই তাদের আয়কর এবং ঘামের টাকায় শোধ করতে হয়। এটি কোনো দূরের বিষয় নয়, বরং প্রতিটি মানুষের দৈনন্দিন পকেট কাটারই একটি প্রাতিষ্ঠানিক রূপ। আজকের এই গভীর বিশ্লেষণটি শেষ করার আগে একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি নিয়ে ভাবার সুযোগ রয়েছে। সরাসরি সোর্সগুলোতে এই কথাটি হয়তো বলা নেই, কিন্তু পুরো আলোচনা শেষে যে বিষয়টি গভীরভাবে ভাবিয়ে তোলে তা হল, যখন কোনো দেশের মেগা প্রকল্পের জন্য বিশাল অঙ্কের বিদেশি ঋণ নেওয়া হয় আর ঠিক একই সময়ে দেশের ভেতরের বিপুল রাজস্ব অবৈধ বাজার ও গুটি কয়েক মানুষের খেলাপি ঋণের গহ্বরে হারিয়ে যায়, তখন কাগজে কলমে দেখানো অর্থনৈতিক প্রবৃদ্ধি আসলে কার জন্য? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। একটি দেশের প্রথাগত ব্যাংকিং খাত যখন ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝায় জর্জরিত হয়ে আস্থার সংকটে পড়ে, তখন ভবিষ্যতের অর্থনীতি কোন দিকে এগোবে? বর্তমানে বিশ্বজুড়ে বিকেন্দ্রীভূত অর্থব্যবস্থা বা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স এবং ডিজিটাল মুদ্রার যে জোয়ার বইছে, তা কি আমাদের মতো কাঠামোগতভাবে দুর্বল ব্যাংকিং ব্যবস্থাকে পাশ কাটিয়ে নতুন কোনো বিকল্প তৈরি করবে? নাকি প্রযুক্তিগত এই নতুন মাধ্যমগুলো শেষ পর্যন্ত পুরনো সেই সিন্ডিকেটগুলোরই অর্থপাচার বা খেলাপি হওয়ার নতুন কোনো হাতিয়ারে পরিণত হবে? ঠিক এই জায়গাটাতেই ক্রিটিক্যাল থিঙ্কিং বা গভীর বিশ্লেষণের প্রয়োজন। প্রাতিষ্ঠানিক এই ধস কি সাধারণ মানুষকে প্রথাগত ব্যাংকের ওপর আস্থা হারিয়ে নতুন কোনো অর্থব্যবস্থার দিকে ঠেলে দেবে? এই সুবিশাল ঋণের আর অপচয়ের বোঝা দীর্ঘমেয়াদে কাদের কাঁধে গিয়ে পড়বে, সেটি নিয়ে ভাবার সময় হয়তো এখনই। অত্যন্ত সময়োপযোগী একটি চিন্তার জায়গা। যখন পুরনো কাঠামোগুলো তাদের মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়, তখন বিকল্প ব্যবস্থার উত্থান অনিবার্য হয়ে পড়ে। কিন্তু সেই বিকল্প ব্যবস্থাটি কতটা সুরক্ষিত হবে তা নির্ভর করে আমাদের নীতি নির্ধারণী দূরদর্শিতার উপর। আজ এ পর্যন্তই। আমাদের চারপাশের এই দ্রুত পরিবর্তনশীল ঘটনাগুলোর পেছনের আসল সত্যটি জানতে কৌতূহলী থাকা এবং প্রশ্ন করাটা এখন আগের চেয়েও বেশি জরুরি। দ্য ডিপ ডাইভের আজকের এই গভীর বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।